তোমরা গল্প করো, আমি একটু আসছি। আর তোমাদের খাওয়ার জন্য কিছু পাঠিয়ে দিচ্ছি। আমি সঙ্গে আসি। না ভাবি, তুমি ওর সঙ্গে থাকো। ওকে একা একা রিস্ক নিতে চাইনি আমি আর। কিছু বলে না তানিয়া, কেবল মাথা ঝাঁকায়। চিত্রলেখা দুজন কথা শুনে চুপ করে বসে থাকে। রৌনক বেরিয়ে যেতে তানিয়ার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাবি? দরজা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চিত্রলেখার মুখের দিকে তাকায় তানিয়া। সেও কিছু হয়নি বলার আগেই চিত্রলেখা আরো বলে, আপনিও প্লিজ ওনার মতো বলবেন না কিছু হয়নি। আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানিয়া বলে, রনক নিজেই তোমায় বলবে, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আপনারা কেউ বলবেন না, যেহেতু যা জানার আমি নিজেই জেনে নিচ্ছি। বলেই উঠে দাঁড়ায় চিত্রলেখা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তানিয়া বলে, এখন যেও না নিচে, আমার ওনার পাশে থাকাটা খুব দরকার ভাবি। তানিয়া আরো কিছু বলে বাধা দেওয়ার আগে সামনের দিকে কদম বাড়ায় চিত্রলেখা। তার পেছনে পেছনে আগায় তানিয়া নিজেও। সিঁড়ি বেয়ে নিচে নামতে রৌনক দেখে বসার ঘরেই বসে আছেন দিলারা জামান। জাহানারাকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন। রৌনক কিছুটা এগিয়ে আসতে প্রস্থান করার জন্য পেছনে ঘুরতে জাহানারা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, চা দেই তোমায়? না, এখন জায়গাতে মন চাইছে না। আচ্ছা। জাহানারা চলে যাবার আগে রৌনক আরো বলে, ভাবি এসেছে, আমার ঘরে আছে। ওদের জন্য কাউকে দিয়ে নাস্তা পাঠিয়ে দাও। আর চিত্রলেখাকে চা দিও না, জুস দিও। ঠিক আছে। আর কিছু? না, থ্যাংক ইউ। একগাল হেসে চলে যায় জাহানারা। রৌনক এগিয়ে এসে মায়ের মুখোমুখি অন্য পাশে সোফায় বসে। দিলারা জামান ছেলের উপস্থিতি টের পেয়েও কিছু বলেন না। ফোনের দিকেই নজর বন্দি করে রাখেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রৌনক নিজে নীরবতা ভেঙে বলে, আজ তিলোত্তমা এসেছিল অফিসে দেখা করতে। তিলোত্তমার নাম শুনে তৎক্ষণাৎ কোনো রিয়াকশন দেন না দিলারা জামান। তবে মনে মনে আপ্লুত হন এটা ভেবে, তিলোত্তমা যে এত জলদি ওনার কথা মতো রৌনকের সঙ্গে দেখা করবে সেটা তিনি ভাবেননি। তবে সেসব মুখে ফুটিয়ে তোলেন না। নিজের কাজে ব্যস্ত আছেন এমন একটা ভাব করে বলেন, আমি তো জানতাম না তিলোত্তমার সঙ্গে এখনো তোমার যোগাযোগ আছে। স্মিত হাসে রৌনক, হেসে বলে, কিছু কিছু যোগাযোগ চাইলেও চিরতরে বিচ্ছিন্ন করা যায় না। বেশ। আবারও খানিকটা নীরবতার পর রৌনক বলে, তিলোত্তমার ধারণা আমি এখন ওকে ভালোবাসি। সে চাইছে। সে কি ফিরে আসতে চায়? যদি ফিরে আসতে চায় সেটা কি আদৌ সম্ভব? সে নিজে 2 সন্তানের মা। তাছাড়া আমি নিজেও এখন বিবাহিত। ফোন রেখে এবারে চোখ তুলে ছেলের দিকে তাকালেন দিলারা জামান। বলেন, তুমি বিবাহিত, এটা তো কোনো বিগ ইস্যু না। এক সাইনে যেমন বিয়ে হয়, এক সাইনে তেমন ডিভোর্সও হয়। আর তিলোত্তমা 2 সন্তানের মা, এতে তোমার সমস্যা না থাকলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। পুনরায় নিজের ফোনের স্ক্রিনে চোখ নামান দিলারা জামান। রৌনক কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি যদি তিলোত্তমাকে ফিরিয়ে আনি এতে কোনো আপত্তি নেই তোমার? তুমি ভালো থাকলে আমি আপত্তি করার কে? মুখে এই কথা বললেও মনে মনে দিলারা জামান ভাবেন, একবার কেবল আপদটা বিদায় হোক, এরপর আমার বাড়িতে কেবল আমার পছন্দের মেয়ের আগমন ঘটবে। তিলোত্তমাকেও তোমার জীবনের কাছে ঘেঁষতে দেব না আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ডিয়ার সান। মায়ের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সামান্য শব্দ করে হেসে রৌনক বলে, আর কত নিচে নামবে বলো তো? রৌনকের এহেন প্রশ্নে তার দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকায় দিলারা জামান। কোনো জবাব না পেয়ে রৌনক আবারও একই প্রশ্ন করে, আর কত নিচে নামবে? হোয়াট ডু ইউ মিন? আগের চাইতে আরো বেশি শব্দ করে হাসে রৌনক। হাসি থামিয়ে বলে, তুমি তিলোত্তমাকে বলেছো আমি এখনো তাকে ভালোবাসি, তাকে ফিরে পেতে চাই। আর এমন ভাব করছো যেন এইসব কিছুই তুমি জানো না। হোয়াট এ গ্রেট অ্যাক্টর ইউ আর। আগে থেকে সব না জানা থাকলেও আমি নিজে হয়তো তোমার অভিনয় দেখতে সব গলিয়ে ফেলতাম। ছেলের কথা শুনে খানিকটা শক্ত হয়ে বসেন দিলারা জামান। রৌনক বলে, আমার চিত্রলেখাকে মেনে নিতে আপত্তি তোমার, অথচ 2 বাচ্চার মা, তার 3য় সন্তান গর্ভে, সেই তিলোত্তমাকে মেনে নিতে আপত্তি নেই তোমার। এত হিপোক্রেট কেন তুমি? রনক, ডন শট প্লিজ। আমি কখনো কিছু বলিনি তোমাকে। চিত্রলেখাকে বাধ্য করেছো চলে যেতে, সব জেনে কিছু বলিনি। শুধুমাত্র ঘরের শান্তি বজায় রাখতে বিষয়টাকে চোখ বন্ধ করে বসে থাকা কাকের মতো এড়িয়ে গেছি। কিন্তু আমার কি মনে হয় জানো, তুমি নিজেও চাও না এই বাড়ির শান্তি বজায় থাকুক। এক মুহূর্ত চুপ থেকে রৌনক আবারও বলতে আরম্ভ করে, চিত্রলেখাকে তোমার এত অপছন্দ কেন? ওর বংশ পরিচয় অনেক বড় নয়? ওর বাবা এদেশের ধনী ব্যবসায়ীদের একজন নয়? ওরা রিচ নয়, সব নয়, এই কারণে?
বংশ পরিচয়টা যদি আসল হয় তাহলে আমাকে নিয়ে এত অহংকার কিসে তোমার? তোমার নিজেরও তো রক্ত পরিচয় নেই। আমি তো তোমার অভিত সন্তান, তোমার অল্প বয়সে আমোদ ফুর্তির ফলাফল। রনক, আগের চাইতে আরো বেশি জোরে চেঁচিয়ে ওঠেন দিলারা জামান। মায়ের উচ্চ কণ্ঠকে সঙ্গ দিয়ে রৌনক নিজেও চেঁচিয়ে বলে, আই সে ডোন্ট শাউট অ্যান্ড লেট মি ফিনিশড। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক আরো বলে, তুমি বলনি তাই আমি জানি না। এমনটা ভেবে থাকলে আমি বলবো তুমি বোকা। চিত্তলেখাকে মেনে নিতে তোমার আপত্তি, অথচ আমি যে কার রক্ত তার ঠিক নেই। সেই আমাকে নিয়ে এত এত অহংকার, এত গর্ব। অন্য একজনের রক্ত আমার শরীরে, কিন্তু আমার এই জীবনটা শরফত জামানের। আমি শরফত জামানের ছেলে রৌনক জামান। তুমি নিজে চালাকি মনে করে যে সত্যটা আমার থেকে গোপন করে রেখেছো, আমি জীবনে সেই সত্যটা আমি অনেক আগেই থেকে জানি, এবং এই সত্য নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। আবারও কয়েক সেকেন্ড চুপ থেকে রৌনক বলে, কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? চিত্রলেখা চলে যাবে, আমি হাতে হাত দিয়ে বসে থাকবো? সত্যি মিথ্যে জানার চেষ্টা করবো? আমার জন্ম পরিচয় নিয়ে ওকে ভয় দেখাবে? মিডিয়াকে, বোর্ড অফ ডিরেক্টরকে সব জানিয়ে দেওয়ার হুমকি দিবে? সবাই সব জেনে গেলে আমাকে, আমার কোম্পানি, পজিশন সব হাতছাড়া হয়ে যাবে। এসব হুমকি দিয়েছে ওকে আমাকে ছেড়ে চলে যেতে। বোকা মেয়েটা তোমার ইন্সপেকশন অনুযায়ী কাজ করেছে। কত বোকা একটা মেয়ে, সব জেনে আমাকে কিছু না জানিয়ে পালিয়ে গেছে। কিন্তু কেন পালিয়ে গেছে জানো? কারণ ও আমাকে সত্যিকারে ভালোবাসে। ও চায় না ওর জন্য আমার কোনো ক্ষতি হোক। অথচ তুমি আমার মা, আমার জন্ম দিয়েছ, তবুও তুমি আমার ভালোবাসতে পারোনি। আমি কেবল তোমার জন্য একটা ট্রাম্প কার্ড, এই বিলাসবহুল জীবনযাপনের ট্রাম্প কার্ড। ভাইয়া কখনো বিজনেস জয়েন করতে চায়নি, তুমি তাকে একবারও কিচ্ছু বলোনি, ভালো মন্দ বুঝাওনি। কারণ তুমি বরাবরই চাইতে ব্যবসাটা তোমার ছেলে হাতে আসুক, তোমার বোনের ছেলে হাতে নয়। তুমি মুখে মুখে ভাইয়াকে নিজের ছেলে বলছো, কখনো তাকে নিজের ছেলে মনে করনি। রাদিন ভাই সবসময় তোমার জন্য তোমার বড় বোনের দিলরুবা জামানের ছেলে ছিল। রাদিন জামান, দিলরুবা জামান ও শরফত জামানের একমাত্র ছেলে, জামান গ্রুপের আসল হকদার। অথচ তুমি খুব চালাকি করে তাকে তোমার ছেলের পদ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আমাকে বসিয়ে দিয়েছ। তবে একটা বিষয় কি জানো? সৃষ্টিকর্তা সাথ দেন, ছেড়ে দেন না। তুমি আড়ালে সম্পর্কের গেম খেলেছো শুরু থেকেই, ভেবেছিলে কেউ তা টের পায়নি। অথচ কি বোকা তুমি! তোমার গেমটা আমার বাবা শরফত জামান টের পেয়ে আসল গেমটা অনেক আগে খেলে দিয়েছে। প্রথম যে চালটা বাবা চালিয়েছে সেটা হচ্ছে আমাকে আমার জন্মের আসল পরিচয়টা জানিয়ে দিয়েছেন। আর আমার এই জন্মের পরিচয়টা যেন কখনো আমার পথের বাধা না হয়, সেই ব্যবস্থা করে গেছেন তিনি। তুমি বা তোমার কেউ চাইলেও আমাকে আমার পজিশন থেকে সরতে পারবে না। এরপর আমার বা আমার বউর সাথে কোন ধরনের নোংরা খেলা খেলার আগে একটা কথা মাথায় রাখবে, আমার জন্ম তুমি দিলেও আমি শরফত জামানের ছেলে। দিলারা জামানকে স্তব্ধ অবস্থায় রেখে উঠে পড়ে রৌনক। এর বেশি কিছু বলতে চায় না সে মায়ের সাথে, কারণ এরপর কিছু বললে সেটা বেয়াদবির পর্যায়ে চলে যাবে। কিন্তু শরাফত জামান তাকে সেই শিক্ষা দেয়নি। রৌনককে তার জন্মের আসল পরিচয়টা জানানোর সময় এও বলেছিলেন এই বিষয়কে কেন্দ্র করে সে যেন কখনো তার মাকে অসম্মান না করে। নিজের ঘরে যাবার জন্য রৌনক সিঁড়ির দিকে কদম বাড়াতে নিয়ে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখাকে দেখতে পেয়ে। চিত্রলেখার থেকে ঠিক এক কদম পিছনে দাঁড়িয়ে আছে তানিয়া। রৌনক এগিয়ে গিয়ে চিত্রলেখাকে জড়িয়ে ধরে বলে, আমরা আর এই বাড়িতে থাকবো না। তোমার আর কোনো কথাই শুনছি না চন্দ্র। তোমাদের দুজনের জীবন নিয়ে আর কোনো রিস্ক আমি নিতে চাই না। যে নিজের ছেলেকে রেহে দেয় না সে আমার সন্তানকে আঘাত করার আগে দুইবার ভাবে না। আমি তোমাদের হারতে চাই না, প্লিজ। চিত্রলেখা কিছু বলে না, চুপচাপ রৌনকের আলিঙ্গনে নিজেকে ছেড়ে দেয়। রৌনকের ভেতরকার অস্থিরতা সে না বললেও চিত্রলেখা অনুভব করতে পারছে এই মুহূর্তে তার শান্ত হওয়া প্রয়োজন। রাত গভীর হয়ে চারিদিকে নিস্তব্ধতা নেমেছে। নিজের ঘরের বিছানায় রৌনককে বুকে নিয়ে আধাশোয়া হয়ে বসে আছে চিত্রলেখা। অনেকক্ষণ দুজনের একজনও কোনো কথা বলেনি। বেশ অনেকক্ষণ নীরবতার পর সেই নীরবতা ভেঙে চিত্রলেখায় প্রথমে কথা বলে, আমি বলছিলাম কি, না মানে তুমি আমাকে হাজার বোঝানোর চেষ্টা করলেও কোনো কাজ হবে না। তোমার কথা শুনেছি, আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু কি হলো? কিছু কিছু মানুষ কখনো পরিবর্তন হয় না চন্দ্র। আমার মা তাদের মধ্যে একজন, সে কখনোই পরিবর্তন হবে না। তার জন্য টাকা পয়সা ঐশ্বর্য অভিজাত্য এত বেশি ইম্পর্টেন্ট যে সেসবের সামনে আরও কোনো ভ্যালুই নেই। ইভেন আমাকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করেছে সে সবসময়।
I was a trump card for her. Anything else? চিত্রলেখা আর কথা বলে না। সে চাইলে রৌনককে বুঝাতে পারে, কিন্তু কিছু কিছু সময় ছেড়ে দিতে হয়, মেনে নিতে হয়। এর আগে বহুবার এমন হয়েছে, রৌনক তার অনেক কথাই মেনে নিয়েছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মেনেছে। তাই চিত্রলেখা এবার মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কখনো কখনো অপর মানুষটার কথাও মানতে হয়। তার মনের শান্তির জন্য ভুল অভুলের চিন্তা বাদ দিয়ে কথা শোনায় কোনো দোষ নেই। তাকে নিয়ে তাদের অনাগত সন্তানের আগমনকে কেন্দ্র করে রৌনকের ভয় আতঙ্ক টের পায় চিত্রলেখা। তাই এবারে আর তর্ক না করে রৌনক যা বলবে তাই মেনে নিবে সে। নিজের জায়গা থেকে সে নিজেও অনেক চেষ্টা করেছে, কিন্তু সামনের মানুষটা কোনোভাবেই তাকে মেনে নিতে রাজি নয়। মেনে নেওয়া তো দূরের কথা, চেষ্টা করতেও নারাজ। তাই চিত্রলেখাও চেষ্টা করা ছেড়ে দিবে। যে তাকে মানুষ হিসাবেও মানতে রাজি নয়, তার প্রতি চিত্রলেখা নিজেও আর কোনো ডেডিকেশন দিতে চায় না। বরং যে মানুষটা পৃথিবী তাকে কেন্দ্র করে সে তাকে নিয়ে ভালো থাকতে চায়। বরং হিসেব করলে এই পৃথিবীতে চিত্রলেখাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যাটাও কম নয়। এর বাইরে নতুন করে কেউ তাকে ভালোবাসলো কিনা এখন সে আর সেই সব হিসাব করবে না। এই যে রৌনক নামক মানুষটার প্রতি মুহূর্ত কাটে তার ভাবনায়। এই মানুষটাকে নিয়ে ভালো থাকতে চায় সে। নতুন করে যে সুখ এসে তার ঝুলিতে ধরা দিয়েছে সেই সুখ উপভোগ করতে চায় মন দিয়ে। আর দুশ্চিন্তা করতে চায় না। সব দুশ্চিন্তাদের দূরে ঠেলে ভালো থাকতে চায় সে। রৌনকের মাথায় চুমু খেয়ে চিত্রলেখা জানতে চায়, প্রথম যখন সত্যিটা জেনেছিলেন খুব কষ্ট পেয়েছিলেন? আগের চাইতে আরও খানিকটা বেশি চিত্রলেখার কোলে মুখ গুজে দেওয়ার চেষ্টা করে রৌনক বলে, প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে বুঝলাম যা হয়েছে ভালোর জন্য হয়েছে। কারণ আমার বাবা শরবত জামান না হয়ে অন্য কেউ হলে হয়তো আজ আমি এখানে থাকতাম না, তোমাকে আমার পাওয়া হতো না। সৃষ্টিকর্তা আমাকে আপনার জন্যই বানিয়েছে। আপনি যেখানেই থাকতেন, যেমন পরিস্থিতিতেই থাকতেন, আমাদের ঠিকই দেখা হতো। দিন শেষে আমি আপনারই হতাম। তোমাকে পাওয়ার জন্য আমার রৌনক জামান হওয়াটা খুবই জরুরি ছিল। মানে? রানীকে পেতে হলে রাজা হতে হয়। ইউ আর দ্য কুইন, সো অফকোর্স টু গেন ইউ আই হ্যাভ টু বি দ্য বেস্ট কিং হিস্ট্রি এভার ইট। চিত্রলেখা আর কিছু বলে না। রৌনকের সঙ্গে সে কখনো কথায় পারে না, পারার চেষ্টাও করে না। এখান থেকেই শুরু হবে তাদের জীবনের আরেকটা নতুন অধ্যায়ের। ওই ঘটনার পর 7 দিন পেরিয়ে গেছে। লিখনের সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করেনি রিপা। আজ সকাল থেকে বুকের ভেতরটা কেমন খচখচ করছে তার। রিপার বান্ধবীকে ফোন দিয়ে কোনো খবর পাওয়া যায়নি। সেদিনের পর রিপা ক্লাসেও যায়নি। কেউ জানে না রিপা কোথায় আছে, কেমন আছে। বিকেলবেলায় এই কথা জানার পর থেকে আরও বেশি অস্থির লাগছে লিখনের। সে জানে ওই দিন তার রিপাকে এতগুলো কথা বলা উচিত হয়নি। সাধারণত নিজের টেম্পার হারায় না সে, সহনশীল হিসাবে পরিচিত লিখন। কিন্তু সেদিন নিজের সহনশীলতার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বিশেষ করে যখন জানলো চিত্রলেখা খুব সম্ভবত অন্তঃসত্ত্বা অবস্থাতে সব ছেড়ে চলে গিয়েছিল। তার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত, বাচ্চাটার কিছু একটা হয়ে যেতে পারত। এসব শোনার পর নিজের রাগের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সে। কিন্তু তাই বলে রিপার এতে দোষ নেই। রিপার সঙ্গে এমন ব্যবহার করা একদমই তার উচিত হয়নি। কথা বললে নিজের দিকটা বুঝিয়ে বললে যে রিপা বুঝবে তা লিখন ভালো করেই জানে। কিন্তু এই মুহূর্তে সমস্যা হচ্ছে রিপা তাকে ওই দিনের পর কল দেওয়া তো দূরের কথা, একটা SMS-ও পাঠায়নি। এই 7 দিনে লিখনের ফোনের SMS বক্স, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বক্স, কোথাও একটা SMS আসেনি রিপার পক্ষ থেকে। এই মুহূর্তে এই বিষয়টাই সবচাইতে বেশি ভাবাচ্ছে তাকে। লিখন জানে রিপা বোকাদের মতো কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তবু একটা অচেনা ভয় লিখনের বুকের ভেতরটা কামড়ে রেখেছে। অনেক সময় শক্তপোক্ত মানুষেরাও আবেগের বশে ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলে। আচমকাই রিপাকে হারিয়ে ফেলার ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগে তার। মোবাইল ফোনটা হাতে নিয়ে সময় দেখে রাত 11:30 বাজে। আর কিছু চিন্তা করতে পারে না লিখন। মান অভিমানের চক্করে নিজের মূল্যবান সম্পর্কের একটা হারাতে চায় না সে। তাছাড়া আরেকজনের ভুল দোষের শাস্তি রিপার প্রাপ্য নয়। সে রিপার বোন হলেও নয়। তবুও সে রিপাকে শাস্তি দিয়েছে। নিজের ভুল শুধরে নেওয়ার সময় হয়ে গিয়েছে। এর বেশি দেরি করতে চায় না সে। আর সময় বিলম্ব না করে হোয়াটসঅ্যাপে ঢুকে রিপার নাম্বারে কল লাগায় লিখন। এক একটা রিংয়ের শব্দের সঙ্গে পাল্লা দিয়ে লিখনের হৃৎপিণ্ডের গতিও বাড়ে। রিং হয়ে কলটা কেটে যায়। রিপা রিসিভ করে না। ভয় বাড়ে লিখনের। একে একে 3 বার কল দেয় সে, তবুও রিপা কলটা রিসিভ করে না। এখন মনে হচ্ছে ভয়ে আতঙ্কে লিখনের হৃৎপিণ্ডটা মুখ গলে বেরিয়ে আসবে। নিজেই নিজেকে জোরে জোরে কষে কয়েকটা চড় মারতে পারলে ভালো হতো। রিপার সঙ্গে দেখা হলে বলবে তাকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগাতে।
এতটুকু তার প্রাপ্য রিপাকে কষ্ট দেওয়ার জন্যে। আরও একবার সময় দেখে সে 11:40 রিপার সাথে দেখা করতে যাবার সিদ্ধান্ত নেয়। সে এখন যাওয়াটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছে না, কিন্তু আপাতত মাথা কাজ করছে না লিখনের। রিপাকে নিজের চোখে সুস্থ না দেখা পর্যন্ত শান্তি হবে না তার। বেরিয়ে যাবার আগে আরেকবার কল লাগায় লিখন রিপাকে। এবারে তার কল রিসিভ না হলে সত্যি সত্যি চলে যাবে সে। এরপর যা হবার হবে দেখা যাবে। দুবার রিং হয়ে লাইনের অন্য পাশে কল রিসিভ হয়। রিপার কণ্ঠে ভেসে আসা হ্যালো শুনে লিখনের বুকের ভেতর ধরাস করে কিছু একটা নেমে যায়। রাগ হওয়া কণ্ঠে ধমকানো শুরু করে লিখন রিপাকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁত চিবিয়ে বলে, এত সাহস হইছে এত সাহস হইছে আবার কল অ্যাভয়েড করো তুমি? কইছিলা এতক্ষণ কল রিসিভ করতেছিলা না কেন? কথা বলো না কেন এখন? রিপা, এই রিপা কথা বলো। আমার কল রিসিভ করতেছিলা না কেন তুমি? আমাকে কল দাও নাই কেন? এত কিসের ব্যস্ততা তোমার যে আমাকে একটা কল তো দূরের কথা, একটা মেসেজ করার সময় হয়নি তোমার? নাকি আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? এখন আর আমার দরকার নেই তোমার, তাই তো? লিখন, একদম লিখন লিখন করবা না, মেরে ফেলবো আমাকে ছাড়ার কথা বললে। একদম লিখন লিখন করবা না, মেরে ফেলবো আমাকে ছাড়ার কথা চিন্তা করলো। আমাকে ছাড়তে চাইলে মারতে হবে তোমাকে। কারণ বেঁচে থাকতে লিখন লিখন তোমাকে জীবন থাকতেও ছাড়বে না। কথাটা নিজের মাথায় ঢুকিয়ে রাখো ভালো মতো। সে তুমি যত বড় লোকের মেয়ে হয়ে থাকো না কেন, তোমাকে আমার কুঁড়ে ঘরে আসতে হবে। এই সত্যি যত জলদি মেনে নিবে ততই তোমার জন্য ভালো। লাইনের অন্য পাশে একটা কথাও বলে না রিপা। কেবল তার কান্নার শব্দ পাওয়া যায়। রিপার কান্নার শব্দ পেয়ে আরো ব্যস্ত হয়ে ওঠে লিখন। কাঁদতেছো কেন তুমি রিপা? তুমি ভালো আছো তো? তোমার কিছু হয়নি তো? ভিডিও কলে আসো। না। রিপা, নাক কেটে নিজের কান্নার গতি কমানোর চেষ্টা করে রিপা বলে, তুমি বলেছিলা আমার মুখ দেখতে চাও না। বলছি বেশ করেছি। আমার রাগ হলে আমি 1000 বার বলবো। তোমার মুখ দেখতে চায় না, তবু তুমি আমার চোখের সামনে এসে বসে থাকবা। জোর করে আমাকে তোমার মুখ দেখাবা। মুখে 1000 বার বলবে এই জীবনে আমি তুমি ছাড়া আর কারোর মুখ দেখতে চাই না। আর কাউকে চাই না আমি রিপা, তুমি ছাড়া। লিখনের কথা শুনে মন্থর হয়ে আসার রিপার কান্নার গতি আরো বাড়ে। ধরে আসা কণ্ঠে লিখন জিজ্ঞাসা করে, তুমি নিজের কোনো ক্ষতি করো নাই তো? খোদার কসম রিপা, তুমি কিছু করে থাকলে আমি তোমার জান নিয়ে ফেলবো। রিপা কথা বলে না, কেবল তার কান্নার শব্দই পাওয়া যায়। লাইনের অন্য পাশ থেকে ব্যাকুল কণ্ঠে লিখন বলে, রিপা জান, আমার প্লিজ কিছু বলো, আমার ভয় লাগতেছে। আম সরি জান, আমার ভুল হয়ে গেছে। আমি আরেকজনের রাগ তোমাকে দেখে ফেলছি, বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই। আপার প্রেগনেন্সির কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। যদি আপার কিছু হয়ে যায় তো তখন কি করতাম আমি? আমার তো মা বাবা নেই, এই জন্য। কাঁদতে কাঁদতে রিপা বলে, আমার বোন? রিপাকে কথা শেষ করতে না দিয়ে লিখন বলে, জাহান নামে যাক তোমার বোন, তাতে কারোর জাহান নামে যাক জাহান নামে যাক জাহান নামে যাক তোমার বোন, তাতে কিচ্ছু যায় আসে না আমার। আমার কেবল রিপাকে চাই। আর আমি জানি আমার রিপা কেমন। একই রক্ত তোমাদের দুজনের শরীরে, তাও আমি জানি আমার রিপা কখনো কারোর ক্ষতি করা তো দূরের কথা, কারোর ক্ষতি করার কথা ভাবতেও পারে না। আমি আমার রিপাকে চিনি। আমি জাস্ট এটা মানতে পারিনি তুমি আমার থেকে কথা আড়াল করেছো। আমরা তো শুরু থেকে কেউ কারোর থেকে কোনো কথা আড়াল করি নাই। তুমি আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? তুমি জানো না তোমার লিখন কেমন? হিচকি তুলে কাঁদতে কাঁদতে রিপা বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভালোবাসার চাইতে ভয়টা বেশি হয়ে গিয়েছিল বুঝি। আই এম সরি। আম সরি জান, আম সরি। আমার তোমাকে রাগ দেখানো উচিত হয় না। আম সো সরি জান। রিপার কান্নার গতি কমার কোনো হদিস নেই, তাই নিজেকে আটকে রাখতে না পেরে লিখন বলে, আমি আসতেছি কোথায়? তোমার সাথে দেখা করতে। না, অনেক রাত হয়ে গেছে লিখন। কিন্তু আমার এক্ষুনি তোমাকে দেখতে হবে, নাহলে ঘুমাইতে পারবো না। এই কয়েকদিন তো বেশ ঘুমিয়েছো। বিশ্বাস করো এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই আমি।
তোমাকে না দেখা পর্যন্ত একদম ঘুম আসতেছে না। আমি এক্ষুনি আসতেছি। বাসা থেকে বের হতে দিবে না আমাকে, প্লিজ এখন এসো না। উঠে পড়েও আবার বসে যায় লিখন। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে,